সাইফ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। আকাশ আসলো সেখানে। একটু পর সুমনও আসে সেখানে। তিনজন ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে। একটি টেবিলে যেয়ে বসল তিনজন। আকাশ কফির অর্ডার করে। তিনজন চুপচাপ বসে আছে সেখানে। নীরবতা ভেঙে আকাশ প্রথম বলল, বর্ষাকে অনেক ভালোবাসতাম আমি। এখন আর কাউকে বিশ্বাস হয় না আমার। মন চাচ্ছে এখন থেকে প্রতিটা মেয়ের সাথে ফেক রিলেশনশিপে যাব। তারপর ওদের মনকে নিয়ে খেলা করে কষ্ট দেব। আমাদের ছেলেদেরকে মেয়েরা কষ্ট দিতে জানে। আমরা কি বসে থাকব নাকি? আমরাও এখন বর্ষার মতো করে মেয়েদের সাথে কষ্টের গেম খেলব। আকাশ, এখন বুঝলাম একটা ছেলে কেন খারাপ হয়। একটা নারী পারে একটা ছেলেকে গোছালো করে দিতে, আবার সেই নারী পারে একটা ছেলেকে খারাপ বানাতে। আমাদের উচিত, মেয়েরা শুধু ছেলেদের মন নিয়ে খেলতে পারে না, আমরা ছেলেরাও পারি। সুমন, আমি খোঁজ পেয়েছি বর্ষা এখন কোথায়। আর বর্ষা আমাদের সাথে গেমস খেললেও আমরা সত্যিকার অর্থে ভালোবাসছি। আমাদেরকে যদি কোনো মেয়ে ভালোবাসে তাহলে সেটা আগে বুঝতে হবে সত্য কিনা। শুধু শুধু কষ্ট দিয়ে কোনো রিভেন্স নেওয়া যায় না। সাইফ, কিন্তু সে তো আমাদের মনকে নিয়ে খেলা করেছে। আমাদের দোষটা কোথায়? আমরা তো সত্যিকার অর্থে ভালোবাসা দেখিয়েছিলাম। দোষ কি আমরা মন থেকে ভালোবেসেছি বলে? আকাশ, এসব এখন বাদ। আমি বর্ষার কাছে যাব। সরাসরি প্রশ্ন করব, কেন সে ভালোবাসা নিয়ে এভাবে আমাদের কষ্ট দিল? আমাদের অপরাধটা কোথায়? সব প্রশ্নের উত্তর আমার জানতে হবে। সাইফ, বর্ষা কোথায় এখন? সুমন, সে গিয়েছে নীরার নানু বাড়িতে। সেখানে আছো ও? মানে গ্রামের বাড়িতে আছে। সাইফ, নীরা হুম, এই মেয়েটাও বর্ষার সাথে যোগ আছে। সুযোগে নীরাকেও বোঝাবো কষ্টের সঙ্গ দিল কি ফল ভোগ করতে হয়। আকাশ, চলো তাহলে আমরাও গ্রামে যাই। বর্ষাকে তুইলে নিয়ে আসব। আমাদের আরও লোকজন ম্যানেজ করতে হবে। সুমন, ওকে, যাব গ্রামে। তবে আরও 2-1 দিন পর। সাইফ কথাটা বলে সেখান থেকে উঠে চলে আসে। সাইফের মনটা এখনও বর্ষার জন্য কাঁদে। বর্ষার বলা কথাগুলো সে বারবার মনে করতে থাকে। নীরাকে শুনিয়ে বর্ষা সেদিন ভুল করে ফোন করার নাটক করে সাইফকে শোনানো কথাগুলো সাইফ যেন একদমই ভুলতে পারছে না। সাইফ বর্ষাকে ফোন দিল। বর্ষা রিফাতের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রিফাত বর্ষাকে প্রশ্ন করে, আমার বিশ্বাস হয় না তুমি সিঙ্গেল। এত সুন্দরী একটা মেয়ে কখনো রিলেশন করেনি, ভাবতেই অবাক লাগছে আমার। রিফাত, ছিল তো একটা রিলেশন, কিন্তু কি জানো? ছেলেটা আমাকে ধোঁকা দেয়। আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু আমাকে সে ইগনোর করত। খুব কাঁদতাম, রাতে ঘুমাতাম না তার জন্য। কিন্তু ছেলেটা আমাকে কষ্ট দেয় অনেক। সেই জন্য আর কাউকে ভালোবাসিনি। ভয় হয় আবার যদি কষ্ট দেয় কেউ। বর্ষা, সব ছেলে কি একরকম হয় বলো? দেখবে তোমাকে একজন মন থেকে অনেক ভালোবাসবে। চিন্তা করো নাও আর এসব নিয়ে মন খারাপ করো না। আমি চেষ্টা করব তোমার মন ভালো করার। রিফাত। বর্ষা মনে মনে হাসে। মিথ্যে একটি গল্প সাজিয়ে রিফাতকে শোনাল সে। আর রিফাত এতেই গলে গেছে। ছেলেদেরকে 2-1 মিনিটও লাগে না মেয়েদের জন্য পটাতে। 2-1 দিন ছেলের জন্য পাগলামি ভাব দেখালে, একটু সেন্টি খাওয়া কথা বললেই ছেলেরা গলে যায়। আর বলে কিনা সব ছেলে এক না। বর্ষা কথাটা মনে করে আরও বেশি হাসতে থাকে। কারণ বর্ষার কাছে সব ছেলেরাই একরকম, শুধু জিসান ছাড়া।
সব ছেলে মেয়ে দেখলেও ছো ছো করে থাকে পটানোর জন্য, আর বারবার তাকাতে থাকে। পাশে বউ রেখেও বাইরের মেয়েদেরকে দেখতে থাকে। বর্ষা কথা বলে রিফাতের সাথে। তখনই ওর ফোনে রিং বেজে ওঠে। রিফাত যেন ফোনটাকে দেখার জন্য তাকিয়ে আছে সেদিকে। বর্ষা ফোন হাতে নিয়ে তাকিয়ে দেখে সাইফের নাম্বার থেকে কল আসছে। তবে নাম্বারটি ভাইয়া 2 বলে সেভ করা। এটা বর্ষার কোড নাম্বার, মানে জিসানের নাম্বার ভাইয়া 1, সাইফের নাম্বার ভাইয়া 2 নামে সেভ করে রেখেছে। রিফাত ফোনের স্ক্রিনের দিকে তাকায়। দেখে বর্ষাকে তার ভাইয়া ফোন করেছে। এজন্য রিফাত বলে, আচ্ছা ভাইয়ার সাথে কথা বলো, আমি যাই। রিফাত কথাটা বলে সেখান থেকে কিছুটা দূরে চলে আসে। বর্ষা ফোন রিসিভ করে। বর্ষা, আমাকে চিনতে পেরেছ? সাইফ। কেন পারব না? যার কথা একা থাকার সময় খুব বেশি মনে পড়ে, তাকে কিভাবে ভুলি? বর্ষা, কেন এমন করলে আমার সাথে? আমার ভালোবাসায় কি খাদ ছিল? শুধু এতটুকুই জানতে চাই। সাইফ, আমি অনেক খারাপ একটা মেয়ে। ভীষণ খারাপ আমি চেয়েছিলাম একজনকে আঁকড়ে ধরতে, কিন্তু পারিনি। সবকিছু হারিয়ে ফেললাম। আমাকে শাস্তি দেবে অনেকটা? প্লিজ দাও না, নিজেকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারছি না। সবকিছু দুর্বিষহ লাগছে। বর্ষা, তোমাকে সবটা দিয়েই ভালোবেসেছিলাম আমি। আমাকে তুমি বুঝলে না। সাইফ, আমার গল্পে আজ আমি অপরাধী, আর তুমি মহৎ। আমার গল্পে নিজেকে শাস্তি দেওয়ার স্ক্রিপ্ট দরকার। রাখছি সাইফ, খুব কান্না পাচ্ছে আমার। গলাটা ধরে আসছে। বর্ষা, বর্ষা শোনো। বর্ষা আর কারো কথা শোনে না। সে ফোন কেটে দেয়। আবারও হাসতে থাকে। কারণ এখন বর্ষা খুব ভালো করেই জানে সাইফ এখন তার কথা ভাববে। আর সে ইচ্ছে করেই সাইফের ভাবনাতে জেকে বসেছে। যেন কেউ তাকে ছাড়তেও পারবে না, আবার গিলতেও না। বর্ষা বারবার ভালোবাসার মাইন্ড গেম খেলছে ছেলেদের সাথে। রিফাতকে বানিয়ে বানিয়ে কথা বলেছে। আর রিফাত বেচারা ভাবতে থাকে, বেচারা বর্ষা এভাবে কষ্ট পেয়ে গেল। আমার তার পাশে থাকতে হবে। তাকে কষ্ট দেব না কখনো। বর্ষার মনে যদি আমি একবার ভালোবাসা স্থাপন করতে পারি, তাহলে সে আমার। বর্ষা মেয়েটা কত ভালো। সহজে সত্য কথা বলে দিল। অন্য কোনো প্লে গার্ল মেয়ে হলে হয়তো রিলেশনের কথা বলতো না। বর্ষা সবার থেকে আলাদা। বর্ষাকে আমার চাই। রিফাত কথাগুলো ভাবতে ভাবতে বর্ষার কাছে এসে দাঁড়ায়। রিফাত দাঁড়াতেই বর্ষার ফোন আবারও বেজে উঠল। বর্ষা সহ রিফাত ফোনের দিকে তাকায়। ভাইয়া 3 নামে একটি নাম্বার থেকে কল এসেছে। বর্ষা জানে এটি কারণ নাম্বার। আকাশ ফোন করেছে। রিফাত এবার কিছু না বলে মুচকি হেসে বর্ষার থেকে চলে যায়। বর্ষা ফোন রিসিভ করে। ওপাশ থেকে আকাশ কিছু বাজে কথা শোনার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগে বর্ষা বলা শুরু করে। আকাশ, তোমার মনে পড়ে তুমি আমাকে একটা ডায়েরি উপহার দিয়েছিলে। ডায়েরিটা খুব যত্নে আমি তুলে রেখেছি, যেন সেটা নষ্ট না হয়। ডায়েরির প্রথম পাতায় লেখা আছে, বর্ষা, যা কিছু হয়ে যাক না কেন, আমি কখনো তোমাকে ছাড়ব না। কথাটা আমি রোজ পড়ি। আর মনে মনে অনেক হাসি। ভালোবাসা শুধু মুখের বুলি, মন থেকে কেউ ভালোবাসতে চায় না। তোমার দেওয়া হাত ঘড়িটা আমি পরি না, কারণ যদি নষ্ট হয়ে যায়, তখন তোমার দেওয়া একটা স্মৃতি নষ্ট হয়ে যাবে। আমি জানি আমি খারাপ, কিন্তু যখন এই খারাপ চরিত্রটাকে অনুধাবন করলাম, তখন আমার পাশে কাউকে পেলাম না। পেলাম শুধু স্মৃতি রক্ষার কিছু মূল্যবান জিনিস। বর্ষা,
বর্ষা এত কিছু যখন করছো তাহলে কষ্ট কেন দিল? সত্যিই আমাকে মনে করো তুমি? আকাশ, দেখো আকাশ, আমি তো আগেই বলেছি আমি খারাপ। আমাকে একটুও বিশ্বাস করো না। প্লিজ, আমাকে বিশ্বাস হরে ঠকো না। আমি তো কষ্ট দিয়েছি তোমাকে। আমি আমার শাস্তি নিজেই নিজেকে দেব। বর্ষা, এই বর্ষা এই কি করবা হা? দেখো নিজেকে একদমই কষ্ট দিবা না। আমি তোমাকে আকাশ। থামো আকাশ, আমাকে ভালোবাসতে বলছি না। শুধু এতটুকু চাই, ভালো থেকো। আমার জন্য দোয়া করিও। কান্না পাচ্ছে অনেক। বর্ষা, বর্ষা খট করে ফোন কেটে দেয়। আকাশ যেন চুপ হয়ে গেছে। আকাশের কান যেন বিশ্বাস করতে পারছে না বর্ষা তাকে এত কিছু বলবে। মেয়েটাকে কি শুধু শুধু ভুল বুঝলাম? না না, আমার তার সাথে দেখা করা উচিত। তার ক্ষতি করব না। তবে সবাইকে বোঝাতে হবে আমি আর বর্ষাকে ভালোবাসি না। সবাই যেন বর্ষার থেকে দূরে সরে যায়। তাকে আমার কাছে রাখতে হবে। আকাশ মনে মনে কথাগুলো ভাবছে। আর এদিকে বর্ষা শব্দ করে হাসতে থাকে। সেই হাসিতে বিশাল একটি গেম চলছে বর্ষার মনে, যেখানে প্লে গার্লের পরিচয় অনেকটাই বহন করছে। শুভ ফোন দেয় অর্ক আর রিফাতকে। আবিরকে খুঁজতে হবে, তবে সেটা কেউ যেন না জানে। কিন্তু আবিরকে তারা কোথায় খুঁজবে? নীরাকে প্রশ্ন করে শুভ। আবির সত্যিই এসেছিল তোদের সাথে? শুভ, হুম, এসেছিল। নীরা, তাহলে সে কোথায়? অর্ক, জানলে কি তোদেরকে বলতাম খুঁজে এনে দে। আর ও বেটা আহম্মক নাকি? গাড়ি থেকে কখন নামলো আজব? চেনে না কিছু, কোথায় আছে কে জানে। বাসায় তো ফোন করেছিলাম, আবির সেখানেও নেই। তাহলে কোথায়? নীরা, তোরা কোথাও থেমেছিলি? শুভ, আসার পথে রেস্টুরেন্টে নামছিলাম। বিখ্যাত বিরিয়ানি রেস্টুরেন্ট। ওখানে নেমে সবাই খেতে বসে তারপর তো চলে এসেছিলাম। নীরা, শীত আবির সেখানে আশেপাশে আছে। অর্ক বাইক বের কর, সেখানে চল খুব দ্রুত। রাতের মধ্যে আবিরকে হাজির করতে হবে। না হয় বড় ফুপিকে, মানে নীরার মা, ম্যানেজ করা অসম্ভব হবে। শুভ, শুভ, অর্ক আর রিফাত বাড়ি থেকে বের হয়। নীরা উপরের ঘরের দিকে যেতে থাকে। সামনে নিধি এসে দাঁড়ায়। নিধি প্রশ্ন করে, আমি বড় ফুপির কাছে যাচ্ছি, আবিরকে পাচ্ছি না সেটা বলতে হবে। নিধি, আরে এখন না। আর তুমি আবিরকে খুঁজছ কেন? তোমরা তো সেইভাবে চেনো না। নিধি, সে আমাকে চেনে, আমাকে জানে। আর কেন আমরা একে অপরকে চিনি, সেটা রহস্য আছে। এটা তো বলা যাবে না। আবিরকে আমার খুঁজতে হবে। নিধি, দেখ নিধি, এখন পাগলামি করিস না। শুভরা গিয়েছে তাকে খুঁজতে। নীরা, ওহ। নিধি চলে যায় সেখান থেকে। নীরা রহস্যের দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে নিধির চলে যাওয়ার দিকে। কারণ আবিরকে এই বাড়ির কারো সাথে তেমন খাতির নেই। থাকবে কি করে? আবির তো দেশেই আসতো না। আসলেও আবির কখনো গ্রামে আসেনি। তাহলে নিধি আবিরকে কিভাবে চেনে? নীরা প্রশ্নগুলো নিজেই নিজের কাছে করে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে। শুভ বাইক চালাচ্ছে। হঠাৎ একটি বাইক ওদের খুব কাছ দিয়ে ক্রস করে। অর্ক বাইকের পিছনে বসে জোরে বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, বাইক দেখে চালাতে পারিস না। সাথে সাথেই ক্রাশকৃত বাইকটা কিছুটা দূরে যেয়ে থামে। দুটো বাইকে তাদের। শুভরা একটা বাইকেই বসে আছে। ক্রসকৃত বাইক থামতেই অর্ক বলে, শুভ গাড়ি রাখত, ওরা থেমেছে।
ওদেরকে আজ মেরে ফেলব। শুভ বাইক থামায়। সবাই এগিয়ে আসতে থাকে। সবাই সামনাসামনি এসে দাঁড়ায়। অর্ক প্রথম বাইকারের কাছে যেয়ে কলার টেনে ধরে বলে, শালা, বাইক চালানো শেখাবো? সামান্যের জন্য অ্যাক্সিডেন্ট করতাম না। অর্ক, আমি তো ইচ্ছে করেই তোদের দিকে গাড়ি চালিয়ে দিয়েছি। জামাল কলার ছাড় শালা। কার জামার কলার টানছিস জানিস তুই? বাইকার। কে তুই? ইচ্ছে করে গায়ের উপর গাড়ি চালাবি? রিফাত। রনি আমার নাম। তোদেরকে এখানে পুঁতে রাখব, শালা, যা ভাগ এখান থেকে। রনি। শুভ, এই বাচ্চা বলে কি? এলাকায় এসে লাফাচ্ছে বেশি। এটা আমাদের এলাকা, তাই ভদ্রতার খাতিরে তোকে আপ্যায়নটা ভালোমত এখন করছি না। অর্ক। হাহাহা, যা বিড়ালের বাচ্চারা, ভাগ এখান থেকে। রনি। শুভ, তুই চুপ করে আছিস কেন? রিফাত। ওটা তো ভেজা বেড়াল। কি বলবে সে? রনি। চলে আয়, এখন এসবের সময় নাই। এলাকায় আসছে, মুখগুলো চিনে রাখো। সুযোগে গোল দেব। শুভ। অর্ক আর রিঠাত চলে আসে সেখান থেকে। শুভ আবিরকে খুব ভালো করেই চেনে। আবিরকে ওর বড্ড প্রয়োজন। তাছাড়া আবির আর শুভ একে অপরকে ভালোভাবেই জানে। আবিরের সাথে শুভর অনেকটা সময় প্রায় কথা হতো। তবে আবির কখনো নিধির সাথে এত কথা বলেনি। তবুও আবিরকে নিধি ভালো করেই চেনে। শুভ আবার বাইক চালাচ্ছে। উদ্দেশ্য আবিরকে খোঁজা। ডিনারের সময় হয়ে এসেছে প্রায়। ইরাদ সাহেব নীরবের বাবার সাথে কথা বলছে ফোনে। মুরাদ, বর্ষার বাবা নাহিদ সাহেব আর শুভর বাবা রাসেল সাহেব বসে আছে। মুরাদ নাহিদকে প্রশ্ন করে, আচ্ছা ভাই, জিসানের সাথে আপনার এত ঘনিষ্ঠতা কিভাবে? মুরাদ, দুজনে বিজনেস পার্টনার। মানে বাংলাদেশে যত বিজনেস আছে ওর, সবগুলোর সাথে আমি পার্টনারশিপ। এভাবে খাতির হয়ে যায় আমার সাথে জিসানের। ছেলেটা বেশ কাজের। নাহিদ সাহেব, জিসানকে কি আপনার পছন্দ অনেক? রাসেল সাহেব, এমন ছেলেকে কে না পছন্দ করে? ভালো ছেলে, পড়াশোনা জানে, বিজনেস করে। নাহিদ সাহেব, তাহলে ওর বাবা সারাদ সাহেবকে ডাকা যাক। রাসেল সাহেব, কেন, তাকে ডাকতে হবে কেন? মুরাদ, আসলে নাহিদ সাহেবের তো জিসানকে অনেক পছন্দ। কেমন হয়, বর্ষার সাথে যদি জিসানের বিয়ের কথা ফাইনাল করি, আর বিয়েটা যদি এই গ্রামেই হয়, তাহলে কি খুব ক্ষতি হবে? রাসেল সাহেব, ভাই, আপনি একটা মনের কথা বলেছেন। আমার উদ্দেশ্যটাই এমন ছিল। মানে গ্রামে আসব, ওরা দুজন একে অপরকে জানবে। তারপর বিয়ে ঠিকঠাক করে ফেলব। রাসেল সাহেব, বাহ, এটা তো দারুণ খবর, সময় মতো সব সম্পাদন করে ফেলব। মুরাদ, ওরা সবাই কথা বলতে থাকে। ওদিকে বর্ষা হেঁটে যাচ্ছে খাবার টেবিলের দিকে। হঠাৎ সে হেঁচকা টান অনুভব করে হাতে। এক ঝটকায় সে একটি ঘরের মধ্যে প্রবেশ করে। চোখ তুলে তাকায় সামনেও। জিসান দাঁড়িয়ে আছে। জিসান একদৃষ্টিতে তাকিয়ে আছে বর্ষার দিকে। বর্ষা মাথা নেড়ে বলে, কি হয়েছে? এভাবে টানলে কেন? কেউ যদি দেখে ফেলে, কি হবে জানো তো? বর্ষা, দেখলে দেখুক লোক, তোমার বাহুডোরে আমার স্পর্শের কাঁপুনি হোক। জিসান, বাব্বাহ, কি হলো হঠাৎ তোমার? বর্ষা, কিছু না। জিসান কথাটা বলে বর্ষাকে জোরে একটি টান দেয় নিজের কাছে। বর্ষা টাল সামলাতে না পেরে জিসানের বুকের সাথে লেপ্টে পড়ে। জিসান বর্ষার কোমরে হাত দেয়। বর্ষা যেন কিঞ্চিত কেঁপে ওঠে।
জিসান তার 2 হাত কোমর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠাতে ব্যস্ত হয়ে যায়। বর্ষা থামিয়ে দিল তাকে। হালকা বকা দেওয়ার স্বরে বর্ষা বলল, এই কি হচ্ছে এগুলো? অভদ্রতামি করো কেন? বর্ষা, ভালোবাসা বৃদ্ধি করি। অভদ্রতামির কি আছে? কাছে থাকলে তো একটু আধটু অভদ্রতামির ভালোবাসা পেতেই হবে। জিসান, তাই না তা আর কি কি অভদ্রতামি দেখাবেন আমাকে হুম? বর্ষা। জিসান মুচকি হাসল। আবারও হাত বর্ষার কোমর থেকে উপরের দিকে টেনে তুলে থাকে। একসময় কোমরের উপরিভাগ চেপে ধরে সে। বর্ষা কেঁপে ওঠে। এই প্রথম কোষো ছেলে তাকে এভাবে স্পর্শ করছে। জিসান তার কোমরে খামচি দিয়ে ধরে আরও একবার টান দেয়। জিসানের বুকে আরও শক্তভাবে মিশে থাকে। জিসান তার ঠোঁট এগিয়ে নিয়ে যায় বর্ষার দিকে। বর্ষা বুঝে যায় কি হতে যাচ্ছে। প্রথমে সহমত হলেও পরে বর্ষা সরে আসার চেষ্টা করে। কিন্তু জিসান আরও চেপে ধরে তাকে। বর্ষা বলে, ছাড়ো জিসান, এগুলা এখন না। বিয়ের পর জিসান কোনো কথা শোনে না। সে বর্ষার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই খট করে একটা শব্দ হয়। জিসান বর্ষাকে ছেড়ে দেয়। তাকিয়ে দেখে নিধি দরজার কাছে এসে দাঁড়িয়েছে। জিসান বিরক্ত নিয়ে নিধির দিকে তাকায়। নিধি বলে, এটা ভদ্র বাড়ি, তাই দয়া করে নিজেদের কন্ট্রোল রাখুন। নিধি কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে। জিসান রাগে বিড়বিড় করে নিধিকে অনেক কিছুই বলতে থাকে, শালি, তোকে তো আমি শাস্তি দেবই। তখন দেখব তুই নিজেকে কি করে সামলে রাখিস। রনির দিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। তারপর, আপনি কি ঘুমিয়ে আছেন? মীরার কথা শুনে আবির দরজার দিকে তাকাল। মীরার কালো মুখের ডাগর চোখ দুটো যেন মায়ে ভরা। আবির সেই মায়াতে আটকে যাচ্ছে। মীরা চশমার ভিতর দিয়ে আবিরের অবুঝ দুটো চোখের দৃষ্টি অবলোকন করে একটু মুচকি হাসল। আবির এখন অনেকটা সুস্থ। আবির শোয়া থেকে উঠে বসল। মীরার দিকে তাকিয়ে বলল, না ঘুমায়নি। আবির, কি করছিলেন? মীরা, অপেক্ষা। আবির, অপেক্ষা? কিসের অপেক্ষা? এক প্রচ্ছন্না রমণীর, যার মায়াতে পদ্মও যেন নিঘুমা কাটিয়েছে সারা সময়ে। আবির, আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? কি আজব, আমি তো পদ্ম নয়। মীরা, হিহিহি বাদ দাও। আবির, চলেন, খেতে ডাকে সবাই। ভাইয়া আপনাকে ডেকে নিয়ে যেতে বলল। মীরা, ওখানে গেলে তুমি কি আমাকে খাইয়ে দেবে? আবির, দেখুন, অপরিচিত কারো থেকে এত বেশি কিছু আশা করা ঠিক না। মীরা, ওহ সরি। আবির বিছানা থেকে উঠল। আবিরের মাথা ও শরীর বেশ ভার অনুভব করে। সে আবারও ঘুরে বিছানায় ধপ করে বসে পড়ে। মীরার সাথে সাথেই এগিয়ে আসে আবিরের কাছে। আবিরের হাত ধরে বলে, আমাকে ডাকতেন মীরা। অপরিচিত কারো থেকে এত বেশি কিছু আশা করাটা ঠিক না। আবির, আপনি তো দেখি ভালো কথা শিখেছেন। চলুন আমার সাথে। মীরা। আবিরের হাত মীরা শক্ত করে ধরে। আবির মীরার দিকে তাকানোর সাহস পেল না। কারণ কাছ থেকে কোনো সৌন্দর্য দেখলে হয় চোখ ঝলসে যাবে, না হয় সৌন্দর্যের মোহে পড়ে সেখান থেকে বের হওয়া কঠিন হবে। মীরা আবিরকে নিয়ে খাবার টেবিলে এসে দাঁড়াল। আলিফ সাহেবকে দেখে আবির সালাম দিল। আলিফ সাহেব বলল, বসো এখানে, আমার পাশে বসো। আলিফ সাহেব আবিরকে তার পাশে বসালেন। আবির বসতেই কানে কানে তিনি বললেন, শোনো, আমি বলেছি তুমি আমার পরিচিত একটারই ছেলে। আসার পথে অসুস্থ হয়ে পড়েছ। আমাকে আঙ্কেল বলে ডাকবা। তোমার নামটা বলো আমাকে।
আবির একটু ভদ্রতার হাসি দিয়ে নিজের নাম বলল তাকে। মীরা খাবার বেড়ে দেয়। আবিরের প্লেটে খাবার বেড়ে দিয়ে মীরা চলে যেতে চাইল। আবির বলে, তুমিও বসো, খেয়ে নাও। আবির, আমি পরে খাব। মীরা, পরে কেন? এখনই বসে খেয়ে নে। মামা, ছেলেটার নাম যেন কি? নীরব। আবির, আলিফ সাহেব। মীরা, তুই আবিরের পাশে যে ফাঁকা চেয়ার আছে সেখানে বসে পড়। খেয়ে নে। নীরব। মীরা আর কোনো কথা বলল না। আবিরের পাশে বসল সে। মীরা বসতেই আবির টেবিলের নিচ দিয়ে মীরার বাম হাত ধরে। মীরা অবাক চোখে আবিরের দিকে তাকায়। আবির মীরার দিকে না তাকিয়ে আস্তে গলায় বলে, মাথা কেমন যেন ঘুরছে, যদি পড়ে যায়। তুমি ছাড়া কেউ তো এখানে নেই। মীরা আরও আস্তে গলায় বলল, আমি কি আপনার কাছের মানুষ? কথা শুনে মনে হচ্ছে কতদিনের চেনা আমরা। আবির মীরার হাত আরও শক্ত করে ধরে। মীরা যেন একটু কেঁপে উঠল। কারণ এই প্রথমবারের মতো কোনো ছেলে ওর এতটা কাছে এসে হাত ধরেছে। এটা যেন এক অন্যরকম অনুভূতি। মীরা নিশ্চুপ হয়ে বসে থাকল। নীরব বলে, মামা পরশু সকালে আমাদের সবাইকে ইনভাইট করেছে রহিম দাদু, মানে নীরার নানু ভাই। আমাদের সবাইকে যেতে হবে। তুমিও নীরাকে দেখে আসবে। আচ্ছা, কতক্ষণ লাগবে নীরাদের বাড়িতে পৌঁছাতে? আলিফ সাহেব, 20 মিনিটের রাস্তা। পুকুর আছে, একটা পাহাড়ও আছে। নীরব, পুকুর মানে মাছের ঘের নাকি? আর পাহাড় কত বড়? ওয়াও, আমি পাহাড় দেখব। আবির, এভাবে বলছো কেন? তুমি কি কখনো পুকুর বা পাহাড় দেখনি? নীরব, না, এগুলো তো আমেরিকাতে। আবির, আসলে ছোট থেকেই সে দেশের বাহিরে থাকত, জন্য কিছু দেখেনি। আলিফ সাহেব, কি বাবা, তুমি খাচ্ছ না কেন? নীরবের মা আবিরকে বলল, আসলে কাকিয়াম্মু, আমি মাখিয়ে খেতে পারি না। আবির, কি বলো? আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিয়ে আসো। আর হাত ফোলা দেখছি, তোমার হয়তো খেতেও পারবে না। পড়ে গিয়েছিলে নাকি কোথাও? নীরবের মা, আসলে কাকিয়াম্মু, আঙ্কেল আর আমি হ্যাং আউট করতে ভালোবাসি। রাস্তার পাশে একটা সুন্দর জায়গা দেখে নেমেছিলাম। ওখানে ঢালু ছিল বেশ কিছুটা পথ। আমি পা পিছলে পড়তেই এমন অঘটন ঘটে গেছে। আবির, ওহ আচ্ছা, আসো আমি খাইয়ে দিই। নীরবের মায়ের পাশে যেয়ে বসল আবির। মীরা নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে দেখছে আবিরকে। ছেলেটা কয়েক মিনিটে সবার আপন করে নিচ্ছে, যেন কতদিনের চেনা সবাই। মীরা না খেয়ে শুধু আবিরকেই দেখছে। আবির আন্টির পাশে যেয়ে বসতেই বলা শুরু করে, আমি হওয়ার পরই আমার মা মারা যায়। ওই আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে। ওনার সাথে ঘুরতে আসার বায়নাটা ছিল অনেক বেশি। আমি মনে হয় আপনাদের ঝামেলাতে ফেলে দিলাম। যেখানে যায় ঝামেলা নিয়েই যায়। আমার দ্বারা কিছু হবে না। আবির, আরে আরে, এসব কি বলো হুম? তুমি তো আমার ছেলের মতোই। এসব বলতে নেই। আর ঝামেলা কিসের? মীরা আছে তো। মীরা, তুই ছেলেটাকে দেখে শুনে রাখিস। তোর তো কোনো কাজ নেই, খালি রুমে বসে থাকা আর ফোন চাপা। আন্টি, খাবার শেষ করে সবাই। আবির এখন বেশ কিছুটা সুস্থ। মাথার মধ্যে নীরা নিয়ে নীরবের বলা কথাগুলো আবিরের মাথায় ঘুরছে। কে নীরা? কোনো নীরা? আমি কোথায়? আর নীরা ওরা কোথায়? কেউ আমাকে খুঁজল না কেন এতক্ষণ? দেখা যাক কালকে কি হতে পারে। আবির এসব বিড় করে নিজের মনে বলতে থাকে। তখনই সে শুনতে পায়, মি রহস্যময়কে খুঁজে বের করো জলদি। সে শহরে এসেছে আর তুমি জানো না?
ওর লোক অর্ক তোমাকে ফোন করে বলল সে শহরে এসেছে। তুমি কি করছিলা? ইশতাক, আমি আমার ভাগ্নের বিয়েতে আছি, তাই অ্যাকশন নিতে পারছি না। এই আলিফ কতটা খারাপ লোক সেটা কেউ জানে না। ওকে খুঁজে বের করো, মেরে ফেলো তাকে। রাখছি, আমার বোনেরা এসব কিছু জানে না, কেউ শুনলে সমস্যা আছে। আলিফ সাহেব অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। আবির নিজের রুমে আসার পথে কথাগুলো শুনে থেমে গেল। সে এগিয়ে যায় আলিফ সাহেবের দিকে। আলিফ সাহেব ফোন কেটে চলে আসার প্রস্তুতি নিতেই আবির সামনে দাঁড়িয়ে বলল, কোনো রহস্যময় ব্যক্তিকে ধরতে হলে ঠিক তার মতোই রহস্যের গেম খেলতে হয়, না হলে তাকে ধরা ছোঁয়া তো দূরে থাক, কখনো তার অস্তিত্ব অনুভব করতে পারবেন না। রহস্য বলতে কিছু হয় না, সবটাই চোখের সামনে প্রশ্ন দাঁড় করিয়ে রাখা হয়। এটাই হলো মাইন্ড গেম। আবির, মানে তুমি সব শুনেছ? আলিফ সাহেব, হুমম, তাই ভাবলাম আপনাকে হেল্প করি। আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে আলিফ আঙ্কেল। আবির, তুমি আমার নাম জানো কি করে? আলিফ সাহেব, হিহিহি আলিফ সাহেব, আপনি একটু আগেই তো আপনার নাম বললেন নিজেই। আবির, ওহ হুম, আচ্ছা শোনো, কাউকে কিছু বলো না, তবে টেনশনে আছি। আলিফ সাহেব, বলুন কিসের টেনশন? যতটুকু পারি হেল্প করব। আবির, আমি একজন মন্ত্রী মানে ছিলাম, কিন্তু আমার জায়গাতে এখন আলফাজ সাহেব মন্ত্রী হয়েছে। আলিফ, হুম জানি। আবির, জানো মানে? ভয় উত্তেজিত গলায় বলল। হিহিহি আলিফ সাহেব, আপনি বেশ ভীতু লোক, দূর থেকেই কেবল হুমকি দিতে জানেন। মন্ত্রীদের কথা মানুষ পত্র পত্রিকাতেই দেখবে তাই না? আমিও জানি সেখান থেকে। আবির, ওহ হা ঠিক বলেছ, মি রহস্যময় বলে একজন আছে। সে ছেলে নাকি মেয়ে আমরা তা জানি না, তার জন্যই এটা হয়েছে। ওর বাবা হলো আলফাজ, তাকে দিয়ে সে মন্ত্রিত্ব পেয়েছে। এখন আমি কি করব বলো? আলিফ সাহেব, যেহেতু মি রহস্যময়কে কেউ চেনে না, তাহলে আপনি কাউকে নিজের জন্য এমন রহস্যময় বানিয়ে দিন, যাতে করে সে রহস্যময়ের মতো কাজ করে, রহস্যময়ের নাম ভাঙিয়ে কাজ করতে পারে আপনার হয়ে। তাকে দুটো কাজ দেবেন, একটা আসল রহস্যময়কে খুঁজে বের করা, আরেকটা হলো আপনার চেয়ার আপনাকে ফিরিয়ে দেওয়া। তাহলে এতে হবে কি, মানে যখন আপনি ফেক রহস্যময়কে আনবেন, তখন আসল রহস্যময় আপনার সামনে এসেই বলবে এগুলো বন্ধ করতে। তখন আপনি সবটাই জানতে পারবেন। ছিপ ফেলবেন, টোপসহ মাছটাই আপনার হবে। আসি। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আলিফ সাহেব হা হয়ে আবিরের চলে যাওয়া দেখতে থাকে। আবিরের কথাগুলো ভাবতে থাকেন তিনি। এমনটা ওর লোক এমনকি ইশতাকও কখনো বলেনি। আবিরের কথা শুনে মনে হচ্ছে আলিফের কতটা আপন। মাত্র কয়েক ঘন্টার পরিচয়, অথচ আবিরকে কেউ ঠিকভাবে চেনে না। কিন্তু আবির যেন সবাইকে আপন করে সবার মনে জায়গা করে নিচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আবির এগিয়ে যায় নিজের রুমের দিকে। নীরব ফোনে তার বন্ধুদের সাথে কথা বলছে। ভাই পরশু নীরাকে দেখতে যাচ্ছি, মানে বিয়ের কথা পাকা করতে যাচ্ছি। বিয়ের শাড়ি হিসেবে কোনোটা দিব? লাল তো সবাই দেয়, আমি ভাবছি অন্য রঙের দেব, আর সেটা যেন নীরার পছন্দ হয়। সারপ্রাইজ হিসেবে দেব। ফোনের ওপাশ থেকে তাহলে নীরার থেকে জেনে নে তার কি রং পছন্দ। নীরব বলে তাহলে কি সারপ্রাইজ থাকবে? একটু বল তোদের পছন্দ কেমন হতে পারে? না পারলে থাক, সেই কখন থেকে তোদেরকে বলছি। রাখছি।
নীরব ফোন কেটে দেয়। আবির ততক্ষণে ওনার পাশে এসে দাঁড়িয়েছে। আবিরকে দেখে নীরব একটু বিরক্তই হল। কারণ এভাবে হুটহাট কারো আনাগোনা নীরবের একদমই পছন্দ না। আবিরকে কিছু কথা শোনানোর জন্য নীরব প্রস্তুত হয়। তবে তার আগে আবির বলে, মেয়েরা সাধারণত গোল্ডেন, নীল, পিঙ্ক এসব পছন্দ করে। লাল বেনারসিতে সবাইকে মানায়। কিন্তু আপনি যেহেতু অন্যদের থেকে আলাদা, তাই আপনার লাল বেনারসি না দেওয়াই ভালো। বেনারসি নীল রঙের হয়, গোল্ডেন, কালো, গোলাপি নানা রঙের হয়। আপনি চাইলে রানী গোলাপি রঙের বেনারসি দিতে পারেন। মেয়েদের এটাতেও বেশ মানাবে। বাকিটা আপনার ইচ্ছে। আবির কথাগুলো বলে নীরবের থেকে চলে আসে। নীরব বোকার মতো আবিরের চলে যাওয়া দেখতে থাকে। মনে মনে বলে, কে এই ছেলে? এত কিছু জানে। আমি কিছু জানি না কেন? এটাই বেস্ট হবে। আবিরের কথা অনুসারেই কিনব আজ রাতেই। কিন্তু ছেলেটা এত সুন্দরভাবে বলল সব জানে, যেন কতদিনের পরিচয়। আবির নিজের রুমের দিকে যায়। মনে মনে সে হাসতে থাকে। কারণ নীরার পছন্দ গোলাপি। আর আবিরের ধারণা এটা ওর কাজিন নীরাই হবে। যদি সত্য হয় তবে সে নীরাদের নানু বাড়ির কাছাকাছি আছে। আবির কথাগুলো ভাবতে ভাবতে নিজের রুমে যায়। রুমের দরজা খোলাই আছে। রুমে যেয়ে দেখে মীরা বিছানায় বসা। আবির তাড়াতাড়ি সামনে এসে প্রশ্ন করে, তুমি এখানে বসে আছো যে? আবির, আপনার ঔষধ খাওয়াতে এলাম। মীরা, এখন তো অনেকটাই সুস্থ, নিজেই পারতাম। তুমি কষ্ট করে আসলে কেন? অপরিচিত হয়ে এত বেশি আশা তো করিনি। আবির, ওহ আল্লাহ, কেন যে কথাটা বলেছিলাম আপনাকে। বারবার খোঁচা মেরে বলছেন কেন? আপনার ঠোঁটে পিন মেরে দেব বুঝছেন? মা বলল আপনার খেয়াল রাখতে, তাই এসেছি। মীরা, পিন মেরে দিল, আমার হয়ে আপনিই কথা বলে দেবেন? আবির, চুপ করেন তো। ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েন, কালকে কথা হবে। মীরা জোর করে আবিরকে বিছানায় বসিয়ে দিল। তারপর ঔষধ খাইয়ে দেয় আবিরকে। আবির বিছানায় গা এলিয়ে দিতেই মীরা একটি কাঁথা আবিরের গায়ের উপর দিয়ে দেয়। মীরা কিছু না বলে চলে যাচ্ছিল। আবির মীরার হাত ধরল। মীরা যেন আবারও কেঁপে ওঠে। মীরা হাত ছাড়াতে চাইছে না। তবুও হাত না ছাড়িয়ে মীরা বলল, কি হচ্ছে? এভাবে হাত কেন ধরেছেন? ছাউরুন হাত। সরি, আসলে ভুলে ধরেছি। আবির, হয়েছে, সরি বলতে হবে না। ঘুমান এবার। মীরা চলে যায় সেখান থেকে। আবিরের মনে পড়ে নীরার নানুর নাম কি? রহিম শেখ তার নানুর নাম। নীরা বলেছিল আবিরের কাছে ওর নানুর বিশাল বড় বড় কতগুলো পুকুর আছে। একটা বিশাল উঁচু জায়গাও আছে। মানুষজন সেটাকে পাহাড় বলে। আবির কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। আর ওদিকে নীরব, মীরা আর আলিফ সাহেব আবিরকে নিয়েই ভাবতে থাকে। শুভ বাইক নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে এসেছে। ওদিকে নীরা খাবার টেবিলে সবাইকে কোনো রকমে ম্যানেজ করেছে। আবিরের কথা ভাবতেই দেয়নি কাউকে। বিয়ে নিয়ে টপিক তুলেছিল নীরা। যেন ইচ্ছে করেই আবিরের প্রসঙ্গ কেউ টেনে না তোলে। নিধি বলতে চাইছিল, কিন্তু নীরা অনেক অনুরোধ করেই নিধিকে থামিয়েছে। নীরার বাবা ইরাদ সাহেব একবার আবিরের কথা জানতে চাইছিল, কিন্তু নীরা বলেছে আবির ওর রুমেই আছে। সারাদিন নাকি সে পুকুর পাড়ে বসে সময় কাটিয়েছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ইরাদ সাহেব আর কিছুই বলেনি নীরাকে। শুভ বাইক থেকে নেমে আশেপাশে তাকায়। রেস্টুরেন্ট প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। শুভ দৌড়ে সেখানে যায়।
রেস্টুরেন্ট মালিককে প্রশ্ন করে, আঙ্কেল আজকে কি 3টে গাড়ি থেকে নেমে কয়েকজন এখানে খেতে এসেছিল? শুভ, কখনকার কথা বলছো? দোকানি, সকালের সময়। শুভ, সাদা রঙের গাড়ি ছিল নাকি? 3টে ছিল এমন। কয়েকজন না, সবাই নেমে খেতে এসেছিল। কেন? দোকানি, হ্যাঁ ওটাই ছিল। বলছি, ওনাদের পর এখানে এমন কিছু ঘটেছিল যেটা আপনার মনে আছে, বা আপনি সেটা মনে রেখেছেন? শুভ, তেমন তো কিছু ঘটেনি। ও হ্যাঁ, একটা জিনিস ঘটেছিল। পাশে যে চায়ের দোকান আছে, ওখানে প্রায়শই রনি নামের একটা ছেলে বসে, সাথে লোকজন ও থাকে তার। আমার রেস্টুরেন্ট থেকে একটা ছেলে খেয়ে বেরিয়েছিল। তারপর ওরা ছেলেটাকে ধরে আমার রেস্টুরেন্টের সামনে অনেক মারে। ছেলেটা প্রায় অজ্ঞান হয়ে যায়। পরে আমি তাকে নিয়ে পানি দিই। সে এরপর চলে যায় হেঁটে। দোকানি, কি দেখতে কেমন ছেলেটা? অর্ক, দেখতে তো হাবাগোবাই ছিল। মানে যখন মার খাচ্ছিল তখন ছেলেটা প্রতিবাদ করে কিছুই বলেনি, শুধু চিৎকার করে বলছিল, দয়া করে আমাকে মেরো না, আমি মরে যাব। ছেলেটা বেশ হাবায় হবে, না হলে কেউ এভাবে মার খায়? চোখে চশমা ছিল। চশমা ছাড়া মনে হয় না টের পায় সে কিছু। লোকটা, ওহ নো শুভ, ওটাই আবির। কোনো হারামি মেরেছে ওরে, যদি পেতাম। রিফাত, আচ্ছা, আর কিছু হয়েছিল? মানে কিছু খুঁজে পেয়েছেন সেখানে? শুভ, একটা ভাঙা ফোন, হয়তো ওই ছেলেটার। দাঁড়াও আনছি। দোকানি ফোন এনে শুভর হাতে দিল। ফোনটা হাতে নিয়ে সে বলে, এটা আবিরেরই হবে। কোনো দিকে গেছে সে একটু বলবেন? দোকানি হাত উঠিয়ে দেখিয়ে বলে, তোমরা যে দিক দিয়ে এসেছ সেই গ্রামের দিকে হেঁটে যেতে দেখি। শুভ লোকটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। অর্ক প্রশ্ন করে, কে মেরেছে? কেন মেরেছে? আবির কোথায়? অর্ক, আবির গ্রামেই আছে। কিন্তু কোথায়? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আবিরকে আমাদের চাই, তারপর শোনা যাবে কে মেরেছে। শুভ আর কিছু বলল না। বাইক স্টার্ট করে সে ওখান থেকে গ্রামের উদ্দেশ্যে চলে আসে। কতগুলো প্রশ্ন এখন চলে এসেছে। আসল রহস্যময় কে? বর্ষা তার প্লেগার্লের গেমে আবারও কি ফেঁসে যাবে? বর্ষা কি আবিরকে ভালোবাসবে, নাকি আবির বর্ষার যোগ্য হয়নি? এমন অনেক রহস্য আছে যা জানতে হলে সাথে থাকতে হবে আপনাদের। সকালের আলো চিকচিক করছে নির্মল পরিবেশে। সকালের আলো এসে আলোকিত করেছে নীরাদের নানুর বাড়ির সমস্ত ফাঁকা জায়গা। শিউলি গাছের তলা, শান বাঁধানো পুকুরে সকালের আমেজ এসে ভিড় জমিয়েছে। আলোকিত নীরাদের বাড়ি, আলোকিত নীরবের বাড়ির প্রাঙ্গণ। সবাই বেশ আনন্দিত। কালকেই নীরবেরা যাবে নীরাদের বাসায়। নীরাকে বিয়ের জন্য পুরো পাকাপাকি কথা সেরে আসবে। নীরব আবিরের প্রতি বেশ সন্তুষ্ট। শুধু নীরব নয়, আবিরের প্রতি সন্তুষ্ট আলিফ সাহেবও। কারণ আবিরের বলা কথাটা ভেবে আলিফ অনেকটাই এগিয়েছে। যথাসময়ে আবিরের কথা অনুসারে কাজ করবেন তিনি। আলিফ সাহেব বিছানা থেকে উঠলেন। উদ্দেশ্য আবিরের সাথে দেখা করা। আবিরের কথা ঘুম ভাঙার পর থেকেই ভাবছেন তিনি। নীরব বিছানা ছেড়ে উঠলেন। নীরার কথা মনে পড়তেই রাতে আবিরের বলা কথাটা নীরবের মনে পড়ে। গোলাপি রঙের বেনারসি শাড়ির কথাও মনে পড়ে তার। নীরব আবিরের সাথে দেখা করার কথা ভাবল। আরও কিছু জানতে চায় সে। মেয়েদের ব্যাপারে আবির যেন অনেক কিছু জানে।
আলিফ সাহেবও যেন আরে কিছু জানার জন্য রুম থেকে বের হয়। মীরা বিছানা ছেড়ে উঠেছে অনেকটা সময় আগে। সারারাত ঘুমায়নি সে। প্রায় ভোর রাতে একটুখানি ঘুম এসেছে তার। সারাটা রাত শুধু আবিরকে নিয়ে ভান্নাতেই ব্যস্ত ছিল ও। এই প্রথম কোনো ছেলে মীরার এত কাছে এসেছে। মীরাকে স্পর্শ করেছে। মীরা কালো, কিন্তু সেও স্বপ্ন দেখত কেউ যেন তাকে আপন করে নিক। আবিরের মধ্যে যেন সে এটাই খুঁজে পেয়েছে। আবিরকে দেখার আকুলতা যেন মীরাকে প্রচণ্ড রকম ভাবাচ্ছে। মীরা রুমের দরজা খুলে বেশ দ্রুত হেঁটে আবিরের রুমের দিকে এগিয়ে আসতে থাকে। আলিফ সাহেবের সাথে নীরবের দেখা হয় সিঁড়িতে। করিডোর বেয়ে হেঁটে যাচ্ছে মীরা। নীরব মীরা আর আলিফ সাহেবকে এত ভোরে উঠতে দেখে একটু অবাক হয়। মূলত সবাই সবাইকে দেখে অবাক হয়েছে। আলিফ সাহেব নীরবকে প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? আবিরের সাথে একটু দেখা করতে হবে। নীরব, মীরা কোথায় যাচ্ছিস? আলিফ সাহেব, মানে আসলে আম্মু না বলেছিল আবিরকে দেখে রাখতে, তাই একটু চেক করতে যাচ্ছিলাম। তোমরা কোথায় যাচ্ছ? মীরা, আমিও আবিরের সাথে দেখা করতে যাচ্ছি। আলিফ সাহেব, চলো তাহলে সবাই। নীরব, ওরা তিনজন একসাথে হেঁটে আবিরের রুমের সামনে আসে। আবিরের রুমের দরজা আধা খোলা। মীরা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। আবিরের বিছানার দিকে তাকালো সবাই। আবির নেই সেখানে। নীরব প্রশ্ন করে, ছেলেটা আবার কোথায় গেল? নীরব, ওয়াশরুমে হয়তো। মীরা, ওয়াশরুমের দরজা খোলায় আছে। আলিফ সাহেব, তাহলে আবির কোথায়? নীরব, আবির নাই, চলে গিয়েছে। আলিফ, কিন্তু মীরা। নীরব আর আলিফ সাহেব রুম থেকে বের হয়ে যায়। মীরা গুটি গুটি পায়ে এগিয়ে যায় আবিরের বিছানার কাছে। আবির যেখানে শুয়ে থাকত সেখানে যেয়ে বসেও বালিশে হাত দিয়ে স্পর্শ করে। ওর হাতে থাকা লাল চুড়িগুলো ঝনঝন করে বাজতে থাকে। চোখের কোণদুটো যেন ঝাপসা হতে শুরু করেছে। বিড়বিড় করে ওর মনের গভীর থেকে মুখবিবরে একটা নীরব প্রতিধ্বনি শব্দ এপাশ থেকে ওপাশ হতে থাকে। শব্দটা বেশ মনোরম হলেও মনের সাথে কানের কানেকশনে শব্দটা বিধ্বস্ত লাগছে মীরার। সে বিড়বিড় করে আবির বলে ডেকে ওঠে। আবির নেই। মীরা পুরোটা রাত পায়চারি করেছে রুমের মধ্যে। শুভরা গ্রামের অনেক দিক খুঁজে দেখেছে, কিন্তু আবিরকে পায়নি। মীরা ব্যালকনিতে এসে দাঁড়ায়। দূর থেকে ভোরের আলোর গতিবেগে তিনজন মানুষকে সে আসতে দেখে। তিনজনের মুখ চেনা। ওরা তিনজন শুভ, অর্ক আর রিফাত। মীরা দৌড়ে নিচে আসে। বাড়ির মেইন দরজা খুলে সে হতভাগ হয়ে যায়। বাড়ির সামনের বড় কদমগাছের নিচে খুব চেনা একটি মুখের মানুষকে বসে থাকতে দেখে মীরা। শুভরা প্রায় চলে এসেছে বাড়ির সামনে। দূর থেকে কাউকে যেন বসে থাকতে দেখে তারা। ভোরের আলো নিজ গতিতেই আলোকিত হচ্ছে। মীরা রাগী চোখে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। শুভ বাইক থেকে নেমে বেশ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে বসে থাকা ছেলেটার দিকে। মীরা কড়া গলায় বলে, কোথায় ছিলি তুই? জানিস তোকে নিয়ে কতটা চিন্তায় ছিলাম? সারাদিন রাত তোকে খুঁজেছি আমরা। মাথায় থাকে না তোর কিছু? ককটা চিন্তা করি আমরা। হাবা কোথাকার। এক নাগারে মীরা কথাগুলো বলে থামল। গাছের নিচে বসে থাকা লোকটা হলো আবির। আবিরকে দেখেই মীরা কথাগুলো বলেছে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে মীরার কথাগুলো শুনল। শুভ এসে বলা শুরু করে, কথা বলিস না কেন? জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি? কে ছিল ওরা? কেন মারছিল তোকে? আর পুরো একদিন কোথায় ছিলি বল আমাকে? শুভ,
আমাকে বাড়িতে নিয়ে চল, ঘুমাবো। আবির, ওকে রুমে নিয়ে চল, নীরা। আবিরকে ওরা ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। আবির বাড়ির ভিতরে এসে অবাক হয়ে যায়। বেশ বর্ষর একটি ফুল বাগান। গ্রামের বাড়ি এমন সুন্দর হবে আবির তা ধারণা করেনি। গোলাপের বাগান দেখে আবির থামল। নীরা বলে, কি হয়েছে, চল আমার রুমটা কোনো দিকে বলে যা। আবির, উপরে উঠে ডান পাশের 3 নাম্বার রুম। শুভ, আচ্ছা তোরা যা, আমি আসছি। আর নীরা শোন। আবির, হুম বল। নীরা, বর্ষার রুম কোনো দিকে? আস্তে গলায় বলল, তোর রুমের পাশেই। নীরা, আবির ফুল বাগানের কাছে যায়। অনেকগুলো গোলাপ ছেড়ে সে একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে সে বর্ষার রুমের সামনে এসে দাঁড়ায়। আবির বর্ষার রুমের দরজায় কয়েকবার টোকা দিয়ে ফুলগুলো দরজার সামনে রাখল। আরও একবার টোকা দিয়ে সে দৌড়ে আড়ালে যেয়ে দাঁড়াল। জিসানের বেশ অস্থিরতা কাজ করছে। এখানে এসে রাতেই ওর সিগারেট জ্বালানোর জন্য লাইটার ফুরিয়ে গেছে। ভোরেই ওর ঘুম ভেঙে যায়, কিন্তু ঠিকমতো ঘুমাতে পারেনি আর। ঘুম ভাঙার পর বেশ কিছু সময় ধরে সিগারেট খাওয়ার জন্য সে নিশমিশ করছিল। জিসান রুম থেকে বের হয়। রান্নাঘরে যাওয়ার জন্য সে বের হয়ে বর্ষার রুমের সামনে আসে। বর্ষার রুমের সামনের দরজায় কতগুলো তাজা গোলাপ দেখে জিসান একটু দাঁড়াল। ফুলগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে পাত্তা না দিয়ে সে রান্নার ঘরের দিকে পা বাড়াল। কিন্তু তখনই বর্ষার দরজা খোলার শব্দ শোনা যায়। বর্ষা দরজা খুলে বিরক্তি নিয়ে কাউকে কিছু বলতে যাবে তার আগে দেখে জিসান হেঁটে যাচ্ছে। বর্ষা জোরে ডাক দেয়, এই ছেলে, দাঁড়াও ওখানে। জিসান থেমে যায়। বর্ষা এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াল, কিন্তু ওর পাটা উঁচু নরম কিছুর উপর যেয়ে পড়ে। বর্ষা নিচের দিকে তাকায়। বেশ অনেকগুলো তাজা শিশির ভেজা লাল গোলাপ রাখা। বর্ষা তাড়াতাড়ি গোলাপগুলো হাতে তুলে নিল। অবাক হয়ে কিছু সময় জিসান আর ফুলগুলোর দিকে তাকায়। এগিয়ে যায় জিসানের দিকে। আহ্লাদী কণ্ঠে জিনাশনকে বলল, কি ভাবছ হুম? দরজায় টোকা দিয়ে ফুল রেখে চলে যাবা? ভাবছ আমি দরজা খুলব না? বোকা তুমি, বুঝলা? এত সকালে রোমান্টিকতা কোথা থেকে আসে তোমার হুম? বর্ষা, আমি মানে জিসান। ধরা পড়ে এখন লজ্জা পেতে হবে না। চোখ বন্ধ করো, বর্ষা। কেন? জিসান। জানো তো জিসান ছোট থেকে ঠিক এমন খেয়াল রাখা, ভালোবাসায় ছোট ছোট খুঁটিনাটি দিক নোটিশ করা ছেলেটাকে চেয়েছি, যেটা তুমি। আমার কাঁচা ঘুম ভাঙিয়ে আমাকে চমকে দিয়েছ তুমি। তোমাকে অনেক ভালোবাসি জিসান। এটা কোনো মজা নয়। আমি মন থেকে তোমাকে ভালোবাসি, বর্ষা। আমিও তোমাকে ভালোবাসি। এজন্য খুব ভোরে উঠে তোমার জন্য ফুল এনে রেখেছি। একটু রাগাতে চেয়েছিলাম, তাই দরজায় টোকা দিয়ে চলে যাচ্ছিলাম। জিসান, জানি তো তুমি ছাড়া আমার জন্য এমন পাগলামি কেউ করবে না। বর্ষা। বর্ষা কথাটা বলে দৌড়ে জড়িয়ে ধরে জিসানকে। জিসান বর্ষাকে জড়িয়ে নিয়ে হাতের মধ্যে লুকিয়ে রাখা সিগারেটের দিকে তাকিয়ে মনে মনে বলল, সিগারেট তুমি মহান, তোর জন্য বর্ষা আমাকে ভালোবাসা দিচ্ছে। আহা, আর কি লাগে। বর্ষাকে ব্যবহার করার সময় হয়ে গেছে। এবার শুধু এক হওয়ার পালা। বিয়ের আগেই তাকে চেকে দেখতে তো আমার হবেই। বর্ষা জিসানকে ছেড়ে দেয়। দৌড়ে রুমের মধ্যে চলে যায় সে। জিসান সিগারেট হাতে নিয়ে হাসতে হাসতে চলে আসলো সেখান থেকে। আড়ালেই আবির দাঁড়ানো। সে বোকার মতো চেয়ে থাকে কিছুক্ষণ। বর্ষাকে ও মন থেকে ভালোবাসে, কিন্তু বর্ষা তাকে নয়, জিসানকে ভালোবাসে।
মানুষেরা এক অদ্ভুত নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, যাকে সে নিজে চায় কিন্তু তাকে পাওয়া হয় না, আবার যাকে সে চায় না সেই কাছে আসতে থাকে। বিশেষ করে মানুষ একজনকে খুব ভালোবাসবে কিন্তু সে পাত্তা দেবে না, অথচ তাকে যে অন্য কেউ অনেক বেশি ভালোবাসে সেটা কখনো মানুষ বুঝবে না। পৃথিবীর সবকিছুই বিপরীত দিকে জিনিসের প্রতি টান দেখায়। একমাত্র চুম্বকের উল্টো পাশ ছাড়া সবাই অহেতুক দিকটাই বেশি প্রাধান্য দিয়ে থাকে। আবির বর্ষার রুমের সামনে আসল। দরজায় টোকা দিতে যেও থেমে যায়। হাতে ব্যথা অনুভব করে। ডান হাতের আঙ্গুলের দিকে তাকায়। ফুল ছেঁড়ার জন্য ওর হাতে কাটা লেগে কেটে গিয়েছে বেশ কিছুটা। আবির এতক্ষণ কিছুই বুঝতে পারেনি। তবে মনের সাথে যখন ভালোবাসা বেদনার যন্ত্রণা অনুভূত হতেই সে বুঝে যায় হাতের যন্ত্রণা। আবির সেখান থেকে নিজের রুমে চলে আসে। সুমন, আকাশ আর সাইফ গ্রামে আসার প্রস্তুতি নিচ্ছে। সবার মনে বর্ষার প্রতি আলাদা ভালোবাসা আছে। সাইফ ভেবে রেখেছে সবার সাথে মিলে বর্ষাকে ক্ষতি করার প্ল্যান করবে, কিন্তু শেষ সময়ে ও বর্ষাকে বাঁচাবে, আর বর্ষার কাছে তখন হিরো হয়ে যাবে। এতে করে বর্ষা তাকে খুব করে ভালোবাসবে। সেম ভাবনা বাকি দুজনও ভেবে রেখেছে। সবাই একইভাবে বর্ষাকে আবারও ইমপ্রেস করে ভালোবাসা দেখাবে। বর্ষার মধ্যে এখন জিসানের প্রতি ভালোবাসা আছে। সে জিসানকে রেখে বাকিদের সাথে ফ্লার্ট করবে। আবিরের থেকে দূরে দূরে থাকবে সে। আবির সবার মতো করে ভালোবাসে না, তাই আবিরের ভালোবাসা বর্ষা বুঝতেই পারছে না। বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। বড় নীরার কাছে আসে। আস্তে গলায় বলে, আমার আবির কোথায় রে? নীরা জবাব দেয় সে নিজের রুমে আছে। যেয়ে দেখে আসো। বাড়ির প্রত্যেকে বসে আছে। নীরার নানু নুরুহ হক সাহেব বললেন, কালকে নীরাকে ওরা দেখতে আসবে। যদিও আগে থেকে আমি সবকিছু পাকাপাকি করে রেখেছি। শুধু নীরাকে তারা কমার্শিয়ালভাবে দেখতে আসবে। সবাই আজকের মধ্যে দেখতে আসা অনুষ্ঠানের কাজগুলো সেরে ফেলবে। নুরুল হক, বাবা আমার একটা কথা আছে। শুভর বাবা, কি কথা বল? নুরুহ হক সাহেব, এখানে তো সবাই উপস্থিত, নীরা তো আমাদের ভাগ্নি। তাকে অনেক ভালোবাসি। বন্ধু হয়ে গিয়েছি আমি আর নাহিদ সাহেব। মানে নীরার সাথে আসা ওর বোনের মতো বান্ধবী বর্ষার বাবার একটা আর্জি আছে। রাসেল সাহেব, বল এতে অনুমতির কি আছে? সবাই, আসলে নীরা আর বর্ষা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। কাছের বান্ধবী ওরা। আর চেয়েছিলাম নীরা আর বর্ষার বিয়ে একসাথে দেব। বর্ষার বাবা, এটা তো অনেক ভালো প্রস্তাব। ছেলেকে ডাকো। এখানেই নীরার সাথে বর্ষার বিয়ে দিয়ে দিই। তাহলে সমস্যাটা থাকবে না। একসাথে দুটো বিয়ের মজা 2 সপ্তাহ ধরে করব। নীরার নানু, ছেলে তো এখানেই আছে। মুরাদ সাহেব, ছেলে এখানে আছে মানে? কে সে? নীরার বাবা ইরাদ সাহেব। ওই যে জিসান, আমার সবচাইতে পছন্দের একটা ছেলেও। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জিসানের সাথে বর্ষার বিয়ে দেব। বর্ষার বাবা, মানে আমাদের জিসান? বড় মা, হুমম ভালো ছেলে জিসান। বর্ষার বাবা, ওকে, তাহলে ওর বাবা সারাত তো আজকেই আসবে। তাহলে ওনার সামনে কথা বলে নীরা ও বর্ষার বিয়ের তারিখ ঠিক করা যাবে। মুরাদ সাহেব, সবাই চুপচাপ বড়দের আলাপ শুনছিল। বর্ষা প্রথমে নিজের বিয়ের কথা শুনে ভয় পায়, কিন্তু পরে যখন জিসানের নাম বলে তখন মনে মনে খুশিতে যেন নাচতে থাকে। বর্ষা জিসানের দিকে তাকায়। জিসান গম্ভীর হয়ে যায়, কারণ বর্ষাকে বিয়ে করার এখন কোনো ইচ্ছে ওর নেই।
বর্ষাকে নিয়ে সে এতদূর অবধি কখনো কল্পনা করেনি। সে শুধু বর্ষার সাথে একটা রিলেশনশিপ রেখে রুম ডেট করা অবধি ভেবেছে। কিন্তু বর্ষার বাবা এত কিছু করে ফেলবে ভাবতেই পারেনি সে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, বর্ষাকে বিয়ে করতে জিসানের এখন তেমন কোনো আপত্তি নেই। অর্ক আর রিফাত অবাক হয়ে যায়। বর্ষার দিকে তাকায় ওরা। বর্ষা ওদের মুখের দিকে তাকাল। ওদের চোখে একরাশ বিস্ময়। বর্ষা ইশারায় অর্ককে জানালো আমি এ বিয়ে করতে চাই না। রিফাতকেও জানালো বিয়েটা আটকাও। সবাই বর্ষার এমন ইশারা পেয়ে খুশি। কারণ এমনিতে ছেলেগুলো ওর জন্য পাগল, তার উপর বর্ষা ওদেরকে ভরসা করছে। নীরা বর্ষার পাশে এসে দাঁড়াল। গম্ভীর হয়ে বলল, কি ব্যাপার, তোকে জিসান ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছে, তুই রাজি হলি কেন? নীরা, কি আজব! রাজি কেন হব না? তাকে তো আমি ভালোবাসি। বর্ষা, ভালোবাসিস মানে? ফাজলামো করিস? আবির তোকে কতটা ভালোবাসে তা আন্দাজ করেছিস কখনো? নীরা, প্রয়োজন মনে করিনি। আর ওই লুজারকে কে ভালোবাসবে হুম? অসহ্য একটা ছেলে। জানিস জিসান কি করেছে আজ? সকালে আমার জন্য কতগুলো তাজা গোলাপ এনে দরজার সামনে রেখে চলে যাচ্ছিল। কতটা ভালোবাসে সে আমার, ঠিক যেন আমার মনের মতো সে। বর্ষা, তুই ভুল করছিস বর্ষা। যে তোকে ভালোবাসে তাকে বুঝলি না। নীরা, এত বোঝার কিছু নেই। আমি যাকে চাই তাকে পেতে যাচ্ছি। এটাই এনাফ, আর কিছু লাগবে না। বর্ষা, কথাগুলো বলে সেখান থেকে চলে যায় সে। বাইরে আসে বর্ষা। অতসীকে দেখে কার সাথে যেন ফোনে কথা বলছে। বর্ষা এগিয়ে যায় অতসীর কাছে। অতসী ফোনে বলছে, দেখো অর্ণব, তোমাকে আমি ভালোবাসি এটা কেন বুঝছ না? আমি তো শুধু তোমাকে চাই। কতটা ভালোবাসি এটা বুঝছ না কেন? আমি তোমাকে ছাড়া বাঁচব না অর্ণব। আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসি। অতসী, আমি কি করব? এসব ভালোবাসা আমাকে দেখাতে আসবে না। ফোন রাখো। ফোনের ওপাশ থেকে অর্ণব। বর্ষা অতসীর সামনে যায়। বর্ষাকে দেখে অতসী ফোন রাখতে যাচ্ছিল, কিন্তু বর্ষা ইশারায় না করে দেয়। ইশারায় জানতে চায় কি হয়েছে। অতসী বোঝায় সে একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটাকে অতসীকে তেমন পাত্তা দেয় না। বর্ষা ইশারাতে ফোনের স্পিকার অন করতে বলে। অতসী বর্ষার কথা মতো স্পিকার অন করে। অতসী, তোর মনে আছে একটা ছেলে তোর জন্য হাত কাটছিল? ছেলেটা অনেক ভালো। এসব ছেলেকে কষ্ট দিতে নেই। তোর যেহেতু এই ছেলে পছন্দ করে না, গুরুত্ব দিচ্ছিস সে বুঝছে না। তাহলে বাদ দে। এসব ছেলে কখনো ভালো মেয়ের ভালোবাসা বুঝবে না। আমিও চাই না তুই এসব ছেলের পাল্লায় পড়িস। দেখ সামনে একটা ছেলে তোর দিকে কিভাবে তাকাচ্ছে। ছেলেটার তাকানো দেখে বোঝা যাচ্ছে তোকে পছন্দ হরে ফেলেছে। একটা কাজ কর, তুই ফোনে থাকা ছেলেটাকে বল, অনুরোধ করে বলবি, দেখো আমি ভুল তোমার পিছনে থেকে। ভালো থেকো তুমি। বিরক্তই করব না। এখন থেকে লাইফ এনজয় করব। তোমার মতো ছেলে আমার পিছনে পড়ে থাকে, পাত্তা দেব তাদেরকে। বাই। আর দয়া করে ফোন দিবা না প্লিজ বল এগুলো। বর্ষা। অতসী সেমভাবে বলে ফোনটা ঠাস করে কেটে দেয়। যদিও বর্ষা ইশারায় ফোন কাটতে বলে। ফোন কাটতেই বর্ষা অতসীর দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কি করিস হা? ছেলের জন্য কান্না করতে হয়? নাম কি ওর? বর্ষা। অর্ণব। অতসী, নাম্বারটা ব্ল্যাক লিস্টে করে দে। দেখবি বিকালের মধ্যে তোর কাছে সে ফোন করবে।
প্রথমে ইগনোর করবি, এরপর প্রেম করবি, বুঝেছিস? বর্ষা: মানে কিভাবে? সে কেন ফোন দেবে? তুমি তো সব নষ্ট করে দিল। অতসী: আরে গাধি মানুষ তাকেই অবহেলা করে যে গুরুত্ব দেয়। আর যে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, তাকে সবাই চায়। তোকে এবার অর্ণব চাইবে। শুধু একটু ইগনোর করবি। কাউকে ভালোবাসলে সব ভালোবাসা বোঝাতে নেই। তাহলে সে তোর ভালোবাসা দিয়ে মজা করবে, না হয় পাত্তায় দেবে না। বর্ষা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। তারপর চলবে।